সবাইকে নমস্কার। কম্পিটিটিভ ওয়ার্ল্ড বাঁকুড়া চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আবারও চলে এসেছি এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে। আজকের সেট নম্বর 19। চলো তাহলে দেখে নিই আজকে কী কী প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, গিদ্ধা ইজ দ্য ফোক ড্যান্স অফ। গিদ্ধা কোন রাজ্যের লোকনৃত্য? উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ নাকি পাঞ্জাব? উত্তর হচ্ছে পাঞ্জাব। গিদ্ধা পাঞ্জাবের একটি লোকনৃত্য। এবার চলো দেখে নিই পাঞ্জাবের কী কী লোকনৃত্য ফেমাস। প্রথমত হচ্ছে ভাংড়া, যেখানে ট্রেডিশনালি মেনরা পারফর্ম করে। তারপর হচ্ছে কিক্কালি, যেখানে ইয়ং গার্লসরা পারফর্ম করে। এবং ঝুমার, যেখানে হচ্ছে তোমার স্যান্ডেল বার স্লো এবং রিদমিক একটা ডান্স হয়, সেটাও পাঞ্জাবের একটা লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন কি বলছে, হুইচ কম্পাউন্ড ইজ ওয়াইডলি ফাউন্ড ইন কফি অ্যান্ড টি দ্যাট হ্যাজ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি? কফি এবং চাতে কোন যৌগটি প্রচুর পরিমাণে পাওয়া যায় যার অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি গুণ রয়েছে? লাইকোপিন, অ্যান্থোসায়ানিন, কারকিউমিন নাকি কোলেরোজেনিক অ্যাসিড? উত্তর হচ্ছে কোলেরোজেনিক অ্যাসিড। এবার এই যে দেখে নিই তাহলে এই আমাদের অ্যান্টিঅক্সিডেন্টটা কি আর অ্যান্টি ইনফ্লামেটরি জিনিসটা কি। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে যারা যারা কি করে, যে প্রোটেক্টস আওয়ার সেল ফ্রম ফ্রি রেডিক্যাল, যারা ফ্রি রেডিক্যাল থেকে আমাদের কোষকে রক্ষা করে, যাতে কোষটা সহজে নষ্ট না হয়ে যায় বা ধ্বংসপ্রাপ্ত না হয়ে যায়। ঠিক আছে, এবার এই ফ্রি রেডিক্যালগুলো কী করে, কোষের ক্ষতি থেকে শুরু করে আমাদের হার্টের বিভিন্ন রোগ সৃষ্টি করে এবং ক্যান্সারেরও অনেক সময় কারণ হয়। আর ক্যান্সার যারা কারণ হয় তাদের থেকে কী করে অ্যান্টিঅক্সিডেন্টরা রক্ষা করে। আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি কারা না, যে সমস্ত পদার্থগুলো আমাদেরকে বডিতে ব্যথা এবং ফোলাভাব কমাতে সাহায্য করে, মানে রিডিউসেস সোয়েলিং অ্যান্ড পেন ইন দ্য বডি, এরা কাজ করে। কারণ এরা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অর্গানসরা। এবার দেখে নিই যে কোলেরোজেনিক অ্যাসিড এটা কোথায় পাওয়া যায়, কফি, টি এবং আপেলে দেখতে পাওয়া যায়। এটা কিসের জন্য ভালো না, হার্ট হেলথ, ওয়েট লস এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা প্রচুর পরিমাণে আছে বলে। লাইকোপিন পাওয়া যায় টমেটো এবং তরমুজে। এরা কী করে, লাইকোপিনের কাজ কি না, লাইকোপিন হচ্ছে বিভিন্ন হৃদরোগ কমাতে এবং বিভিন্ন যে স্কিনের প্রতি যে ড্যামেজ হয় সেই স্কিন ড্যামেজকে কমাতে সাহায্য করে। অ্যান্থোসায়ানিন কি কোথায় থাকে, ব্যারিজে এবং লাল বাঁধাকপিতে পাওয়া যায়। এটা কি করে, আমাদের দৃষ্টিশক্তি ভালো করতে সাহায্য করে এবং অনেক মস্তিষ্কের অনেক রোগ সারাই করতে এরা সাহায্য করে। কারকিউমিন কোথায় পাওয়া যায় দেখতে না, হলুদে দেখতে পাওয়া যায়। এটা কি স্ট্রং অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্ড অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে, এই জন্য দেখবে অনেক সময় আমরা ফোড়া হলে বা হলে হলুদ লাগাই, তাই না। তাহলে গেল বিভিন্ন কোলেরোজেনিক অ্যাসিড, লাইকোপিন, অ্যান্থোসায়ানিন এবং কিরকামিনের বিভিন্ন উৎস এবং তাদের কাজ। এবার চলে আসি পরবর্তী প্রশ্ন। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, who may reserve a bill passed by the state legislative assembly for the president consent? ভারতের সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভায় পাস হওয়া একটি বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য কে সংরক্ষণ করতে পারেন? অপোজিশন পার্টি ইন স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রাজ্য বিধানসভার বিরোধী দল, গভর্নর বা রাজ্যপাল, চেয়ারপারসন অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রাজ্য বিধানসভার অধ্যক্ষ, চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী। উত্তর হচ্ছে আমার গভর্নরই একমাত্র পারেন যে একটা যখন রাজ্য বিধানসভা পাস হওয়া বিলকে সেটা প্রেসিডেন্টের সম্মতির জন্য রেখে দিতে। ঠিক আছে, এবং এই যে প্রেসিডেন্টের সম্মতির জন্য রাজ্য বিধানসভা পাস হওয়া বিল আমাদের গভর্নর রেখে দেন, এটা হচ্ছে ওনার ডিসক্রিশনারি পাওয়ার। এটা ওনার ডিসক্রিশনারি পাওয়ারের মধ্যে পড়ে। ঠিক আছে, দেখো একটা বিল যখন রাজ্য বিধানসভায় পাস হয় তখন সেই গভর্নরের কাছে যাওয়ার পরে গভর্নর কী করতে পারেন, গভর্নর ওটাকে অ্যাসেন্ড করতে পারেন। যখনই গভর্নর ওটাকে অ্যাসেন্ড করে দেবেন তখনই কী হয়ে যাবে, ওটা কিন্তু বিল হয়ে যাবে। ঠিক আছে, এবং বিলটা কিসে পরিণত হবে, যে বিলটা লতে পরিণত হয়ে যাবে। আর উনি কী করতে পারেন, উনি ওই বিলটাকে উইথহোল্ড করতে পারেন, মানে গভর্নর রিফিউজেস টু সাইন দ্য বিল, যে উনি সাইন করবেন না বলে এটা কিন্তু বলতে পারেন, রিটার্ন দ্য বিল, সেন্ড ব্যাক ফর দ্য রিকনসিডারেশন। নন মানি বিল ক্ষেত্রে, মানে মানি বিলের ক্ষেত্রে রিটার্ন করা যায় না, মানি বিল ছাড়া অন্য যে কোনো সমস্ত বিলের ক্ষেত্রে কী হয়,
যে গভর্নর চাইলে সেটাকে রিটার্ন করতে পারেন যে পরবর্তীকালে রিকনসিডারেশনের জন্য। আর আরেকটা কাজ কী করতে পারেন গভর্নর, না রিজার্ভ ফর দ্য প্রেসিডেন্ট। এটা কী হয় যে সেন্ড টু দ্য প্রেসিডেন্ট ফর ফাইনাল অ্যাপ্রুভাল। ফাইনাল অ্যাপ্রুভাল পাওয়ার জন্য উনি কী করতে পারেন, ওই বিলটাকে প্রেসিডেন্টের কাছেও পাঠিয়ে দিতে পারেন। এই যে রিজার্ভ ফর দ্য প্রেসিডেন্ট যেটা বললাম, এটা কিন্তু ইজ এ ডিসক্রিশনারি পাওয়ার। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, যে রিজার্ভিং এ বিল ফর দ্য প্রেসিডেন্ট ইজ এ ডিসক্রিশনারি পাওয়ার। ওকে, তাহলে জিনিস সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। তাহলে রাজ্যপাল কী করতে পারেন, অ্যাসেন্ট করতে পারেন, উনি ওটাকে উইথহোল্ড করতে পারেন, রিটার্ন করতে পারেন এবং রিজার্ভ ফর প্রেসিডেন্ট। তাহলে এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। ইন হুইচ ইয়ার ডিড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ দ্য ন্যাশনাল ইউথ পলিসি টু অ্যাড্রেস দ্য নিডস অফ দ্য ইন্ডিয়াজ ইউথ? ভারত সরকার ভারতের যুবকদের চাহিদা মেটাতে কত সালে জাতীয় যুব নীতি চালু করেছিল? 2014, 2016, 2015 নাকি 2018? উত্তর হচ্ছে 2014 সালে। তাহলে অ্যান্সার 2014। চলে আসি পরবর্তী প্রশ্নে। এই যে জাতীয় যুব পলিসি, এটা কাদের জন্য আনা হয়েছিল? না 15 থেকে 29 বছর বয়সী যুবকদের জন্য। এখানে কী ছিল? এম্পাওয়ারমেন্ট ইউথ টু অ্যাচিভ দেয়ার ফুল পোটেন্সিয়াল। প্রধানত এরিয়া কী ছিল? এডুকেশনের উপরে জোর দেওয়া হয়েছিল, এমপ্লয়মেন্টের উপর জোর দেওয়া হয়েছিল, স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দেওয়া হয়েছিল, হেলথের উপর, শরীর স্বাস্থ্যের উপর জোর দেওয়া হয়েছিল এবং স্পোর্টসের উপর জোর দেওয়া হয়েছিল। সোশ্যাল জাস্টিস কি? এখানে তোমার হচ্ছে ফোকাস অন মার্জিনালাইজড গ্রুপস অ্যান্ড জেন্ডার জাস্টিস। আর বেটার গভর্নেন্সের জন্য কী করা হয়েছিল? যে প্রমোটিং ইউথ পার্টিসিপেশন ইন পলিটিক্স অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস। যে মানে রাজনীতিতে এবং বিভিন্ন কমিউনিটি সার্ভিসেসে ইউথদের যদি পার্টিসিপেশন বাড়ে, তার জন্য বিভিন্ন স্টেপ আনা হয়েছিল। কোথায়? না এই যে ন্যাশনাল ইউথ পলিসিতে। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। বয়লিং অ্যান্ড এভাপোরেশন রেসপেক্টিভলি আর ড্যাশ অ্যান্ড ড্যাশ ফেনোমেনা। স্ফুটন এবং বাষ্পীভবন যথাক্রমে কী ধরনের ঘটনা? সামগ্রিক, বাল্ক অ্যান্ড বাল্ক, মানে সামগ্রিক এবং সামগ্রিক, বাল্ক অ্যান্ড সারফেস, সামগ্রিক এবং পৃষ্ঠতলীয়, সারফেস অ্যান্ড সারফেস, পৃষ্ঠতলীয়, সারফেস অ্যান্ড বাল্ক, পৃষ্ঠতলীয় নাকি সামগ্রিক? প্রথমে কি বলেছে? বয়েলিং, আর তারপরে বলেছে ইভাপোরেশন। তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে বয়েলিংটা বাল্ক আর ইভাপোরেশনটা সারফেস। এবার এখানে কি বলছে যে আমাদের বয়েলিং আর ইভাপোরেশন, তাই তো, একটাকে আমরা বলছি স্ফুটন আর একটাকে বলছি বাষ্পীভবন। দেখো আমাদের এখানে স্ফুটন এবং বাষ্পীভবনের একটা পার্থক্য দেওয়া আছে। প্রথমে হচ্ছে তোমার বয়েলিং একটা বাল্ক ফিনোমেনা, মানে এটা সমগ্র তল জুড়ে হয়। যে কীরকম জিনিসটা, না ধরো এটা একটা পাত্র আছে, এই পাত্রকে আমি নিচ থেকে বার্নার দিয়ে তাকে আগুন দিচ্ছি এবং উপরে জল আছে। এবার এখানে যখন স্ফুটন হবে, এখানে কী করবে? এই নিচ থেকেও স্ফুটন হবে, আবার উপরের থেকেও স্ফুটন হবে। তাহলে নিচ থেকে আবার এইরকমভাবে কারেন্ট সৃষ্টি হবে। নিচেরটা যখন গরম হবে তার উপরে উঠে আসবে, আবার উপরটা নিচে নামবে, আবার তারা গরম হবে তার উপরে উঠে আসবে। তাহলে এই যে ঘটনাটা, তাহলে এখানে কী হচ্ছে? যে সমগ্র তলটা জুড়িত হচ্ছে। তাহলে এই জন্য এটাকে বলছি বাল্ক ফেনোমেনা। কেন বলছি? না কারণ হচ্ছে সমগ্র তলটা জুড়ে হচ্ছে, সমগ্র এখানে হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, সব জায়গাতে হচ্ছে, এই জন্য এটা বাল্ক ফেনোমেনা। আর আমাদের কখন হয়, বাষ্পীভবন কখন হয়? না ধরো একটা পুকুর আছে, গ্রীষ্মের দুপুরবেলাতে পুকুর আছে। এবারে পুকুরের উপরে তল থেকে কি হচ্ছে? সাধারণ তাপমাত্রার প্রভাবে জলটা বাষ্পীভূত উড়ে যাচ্ছে একদম উপরে তল থেকে। তাহলে এই যে এখানে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটাকে আমরা বলছি যে সারফেস ঘটনা, তাই না? সারফেসের উপরে ঘটছে। তাহলে এটা কি? এটা হচ্ছে বয়েলিং বা স্ফুটন, বয়েলিং বা স্ফুটন। আর এটা তোমার হচ্ছে ইভাপোরেশন বা বাষ্পীভবন। ইভাপোরেশন বা বাষ্পীভবন। তাহলে এই দুটো জিনিস গেল এখানে। আর কি কি বলেছে? টেম্পারেচার কখন হয়, কোন কোন জায়গাতে হয়? অকার্স অ্যাট এ ফিক্সড বয়েলিং পয়েন্ট। যেমন জলের ক্ষেত্রে বয়েলিং পয়েন্ট কত? না 100 ডিগ্রি। বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার কত? না 100 ডিগ্রি। এবারে এই 100 ডিগ্রিতেই কী হবে? আমাদের ওই স্ফুটনটা ঘটবে। স্ফুটন ঘটবে 100 ডিগ্রিতেই। এবার আর ইভাপোরেশন কিন্তু সমস্ত জায়গা থেকে হয়। এবার এখানে কি হয়? যে ডাজ নট কজ কুলিং।
এখানে বয়েলিং কিন্তু কুলিং সৃষ্টি করে না, কিন্তু ইভাপোরেশন কজেস কুলিং। কীরকম জিনিসটা না, ধরো এর একটা বাস্তব এক্সাম্পল হচ্ছে যে কলসিতে জল রাখা। যখন আমরা কলসিতে জল রাখি তখন কি হয় যে কলসির তো প্রচুর ছিদ্র থাকে। এটা ধরো একটা কলসি, এই কলসিতে প্রচুর ছিদ্র থাকে। এবার এই ছিদ্র দ্বারা কী হয়, ইভাপোরেট হতে থাকে, বাষ্প, জলীয় বাষ্প ইভাপোরেট হতে থাকে। এবার এই জন্য কী হয়, যে ওর যে জলীয় বাষ্প ইভাপোরেট হচ্ছে, মানে ওর জন্য প্রয়োজনীয় লিনতাপ লাগবে, সে লিনতাপ কী করছে, এই তার সারফেস থেকে গ্রহণ করছে ভেতরে জলটা, এবং কলসির গাত্র থেকে তার যে কী বলে, কলসির গাত্র থেকে এবং যে ভেতরের জল থেকে সে সমস্ত অঞ্চল জুড়ে কী করছে, তার বাষ্পীভবনের জন্য যে প্রয়োজন লিনতাপ, সে লিনতাপ সে গ্রহণ করছে। এবার লিনতাপ গ্রহণ করার জন্য কী হচ্ছে, কলসির জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এটার কারণেই আমরা কিন্তু কলসির মধ্যে জল রাখি। আর যদি সমস্ত কলসির ছিদ্রগুলো বন্ধ করে দিই, কলসির জলটা কিন্তু আর অতটা গরম ঠান্ডা থাকবে না। ঠান্ডা হওয়ার কারণে কি, কারণ ইভাপোরেট হচ্ছে, ইভাপোরেট হওয়ার জন্য প্রয়োজন যে লিনতাপ, সেই লিনতাপটা কলসি থেকে গ্রহণ করছে, ওই জন্যই কলসিটাকেও ঠান্ডা করে দিচ্ছে। ঠিক সেম আমাদের আরেকটা উদাহরণ দেখতে পাই, যখন আমরা স্পিরিট যখন হাতের ওপর লাগাই তখন কিছুক্ষণ সাথে সাথেই কিন্তু ঠান্ডা লাগে। কেন? কারণ হচ্ছে হঠাৎ করে যখন স্পিরিটটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে, তো ওই বাষ্পীভবনের প্রয়োজন লিনতাপটা কোথা থেকে গ্রহণ করে না, আমাদের হাতের চামড়া থেকে গ্রহণ করে। ওই জন্য কি হয়, ওটাও আমাদের হাতটাকে ঠান্ডা করে দেয়। ঠিক আছে। এবং এখানে দেখো স্ফুটন কি, স্ফুটন এক ধরনের ফাস্ট প্রসেস, খুব দ্রুত হয়। আর ইভাপোরেশন স্লো প্রসেস, আস্তে আস্তে হয়। এখানে কী হয়, বাবলস ফ্রম থ্রু আউট, এ সমস্ত চারদিক থেকে মানে পুরো বুড়বুড়ি বা বাবল তৈরি হয়। আর এখানে কী হয়, নো বাবলস আর ফর্ম, কোনো বাবল সৃষ্টি হয় না। ঠিক আছে, এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। দ্য ব্যাকটেরিয়া কন্ডাক্টিং অ্যান অক্সিজেনিক ফটোসিনথেসিস ইউজ হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস অ্যাজ অ্যান ইলেকট্রন ডোনার। অ্যানঅক্সিজেনিক সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া ইলেকট্রন দাতা হিসেবে নিচের কোন যৌগটি ব্যবহার করে? হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার নাকি গ্লুকোজ? উত্তর হচ্ছে হাইড্রোজেন সালফাইড। অ্যানঅক্সিজেনিক সালোকসংশ্লেষ মানে অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেনের অনুপস্থিতিতে যেটা সংঘটিত হয়, যা হয় যখন একটা সালোক সংশ্লেষ অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, তখনই সেটাকে বলছি অ্যানঅক্সিজেনিক। দেখো এখানে ইকুয়েশন দুটো দেওয়া আছে, একটা হচ্ছে অক্সিজেনিক আর একটা হচ্ছে অ্যানঅক্সিজেনিক। অক্সিজেনিক কোনটা না, যেখানে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং জল এর মাধ্যমে লাইট ব্যবহার করে যেখানে গ্লুকোজ তৈরি হয়। আর এখানে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড আছে কিন্তু অক্সিজেনের জায়গায় হাইড্রোজেন সালফাইড ব্যবহার হচ্ছে। এবং এখানে কারা করে না, এখানে তোমার হচ্ছে সালফার ব্যাকটেরিয়ারা মূলত করে। ঠিক আছে, সেখান থেকে কী করে, ক্যাপচার্ড অ্যান্ড কনভার্টেড ইনটু এটিপি, বাট অক্সিজেন ইজ নট প্রডিউস। এখানে কিন্তু কোনো অক্সিজেন তৈরি হচ্ছে না, এখানে জলীয়বাষ্প তৈরি হচ্ছে এবং সালফার তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা গেল অ্যানঅক্সিজেনিক এবং অক্সিজেনিক ফটোসিনথেসিস। দেখো এখানে পার্থক্যটা সুন্দর করে দেওয়া আছে। অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন ডোনারকে ওয়াটার, আর অ্যানঅক্সিজেনের ক্ষেত্রে হাইড্রোজেন সালফাইড। এখানে বায়ো প্রোডাক্ট হিসেবে কী উৎপন্ন হয়, অক্সিজেন। এখানে উৎপন্ন হয় সালফার বা সালফেট। এখানে কোন কোন অর্গানিজমরা অক্সিজেনিক সালোকসংশ্লেষ করে না, প্ল্যান্টস, অ্যালগিস এবং সায়ানোব্যাকটেরিয়ারা। এখানে কি করে, গ্রিন এবং পাল্পের সালফার ব্যাকটেরিয়া। এখানে পিগমেন্ট কী হিসেবে ব্যবহার করে, এখানে হচ্ছে ক্লোরোফিল এ। আর এখানে কী হয়, ব্যাকটেরিয় ক্লোরোফিল, এই পিগমেন্টের সাহায্যে অ্যানঅক্সিজেনিক অ্যানঅক্সিজেনিক সালোকসংশ্লেষটা সংগঠিত হয়। ঠিক আছে, এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ ডাব্লিউটিও? বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এর প্রাথমিক কাজ কি? টু প্রমোট ডোমেস্টিক ট্রেড অনলি, শুধুমাত্র অভ্যন্তরীণ বাণিজ্যকে উৎসাহিত করা। টু রেগুলেট গ্লোবাল ট্যুরিজম, বৈশ্বিক পর্যটন নিয়ন্ত্রণ করা। টু লিবারালাইজ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এনশিওর ফেয়ার প্র্যাকটিসেস, আন্তর্জাতিক বাণিজ্যকে উদারীকরণ করা এবং সুষ্ঠু অনুশীলন নিশ্চিত করা। টু ফান্ড ডেভেলপিং কান্ট্রিজ, উন্নয়নশীল দেশগুলিকে অর্থায়ন করা বা অর্থ সাহায্য করা। উত্তর কী হবে? অবশ্যই হবে লিবারালাইজড ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এনশিওর ফেয়ার প্র্যাকটিসেস। এটা হচ্ছে ডাব্লিউটিওর কাজ।
চলো তাহলে দেখে নিই আমাদের ডাব্লিউটিও সম্পর্কে বেশ কিছু তথ্য। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? না জানুয়ারি 1, 1995 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। এখন বর্তমান মেম্বার কান্ট্রি কত? 164 মেম্বার কান্ট্রিজ। আর এটা কোনটার সাকসেসর? না গ্যাটের সাকসেসর, যে জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, যেটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? না এটা প্রতিষ্ঠা হয়েছিল 1948-এ। 1948-এ প্রতিষ্ঠা হওয়া গ্যাটকে রিপ্লেস করে কে এসেছিল? না ডাব্লিউটিও। এর বর্তমান ডাইরেক্টর জেনারেলকে নাগোজি ওকোনজো ইওয়ালা। ঠিক আছে, ইনি কোথা থেকে বিলং করেন? ইনি বিলং করেন নাইজেরিয়া থেকে। তাহলে বর্তমানে এর ডাইরেক্টর জেনারেলকে নাগোজি ওকোনজো ইওয়ালা। এটাকে গ্যাটকে রিপ্লেস করে এটা এসছে। গ্যাটের প্রতিষ্ঠা সাল 1948। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের ডাব্লিউবিসিএস মেন্সে একবারে কোশ্চেনটা এসেছিল। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। তুরা ইজ সিচুয়েটেড অন হুইচ হিল হুইচ কামস আন্ডার দ্য মাইল্ড এক্সট্রিমলি হিউমিড অ্যাগ্রোক্লাইমেটিক জোন। তুরা কোন পাহাড়ে অবস্থিত যা মৃদু অত্যন্ত আর্দ্র কৃষি জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত? এটা লাহোর হিলস, গারো হিলস, জয়ন্তিয়া হিলস নাকি খাসি হিলস? উত্তর হচ্ছে গারো হিলস। চলো তাহলে দেখে নিই এই প্রশ্ন প্রসঙ্গে আমাদের কী ইনফরমেশান আছে। গারো হিলস, এখানে প্রধান টাউন হচ্ছে তুরা। এটা কি হোম টু গারো ট্রাইব, নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ, এবং এখানে নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত। খাসি হিলস, এটা হচ্ছে এখানে শিলং অবস্থিত। এটা কি হায়েস্ট পয়েন্ট অফ দ্য প্ল্যাটু ইনক্লুডিং চেরাপুঞ্জি এবং শিলং, এটা খাসি হিলসের কিন্তু উপর অবস্থিত। খাসি হিলসের উত্তরে অবস্থিত শিলং, দক্ষিণে অবস্থিত চেরাপুঞ্জি। জয়ন্তিয়া হিলস, এটা এখানে মেজর টাউন কি জোয়াই। এখানে কি ফেমাস ফর কোল মাইনিং অ্যান্ড দ্য মাইন্টডু রিভারের জন্য এই জায়গাটা বিখ্যাত। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011, হুইচ নর্থ ইস্ট স্টেট অফ ইন্ডিয়া অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট? 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের নিচের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে কোনটির সাক্ষরতার হার সবচেয়ে বেশি? নাগাল্যান্ড, আসাম, মিজোরাম নাকি মণিপুর? উত্তর হচ্ছে অবশ্যই মিজোরাম। তাহলে কি হলো যে 2011 সালের মধ্যে ভারতের আদমশুমারি অনুযায়ী ভারতের নিচের পূর্বাঞ্চল রাজ্যগুলির মধ্যে কোনটি সাক্ষরতার সবচেয়ে বেশি? সেটা হচ্ছে মিজোরাম। আর যদি বলে যে অল ওভার ইন্ডিয়া, তাহলে কী হবে উত্তর? তাহলে উত্তর হবে কেরালা। দেখো এখানে নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে আমাদের লিটারেসি রেট দেওয়া আছে। মিজোরামে কত? 91.33%, ত্রিপুরাতে 87%, নাগাল্যান্ডে 79%, মণিপুরে 79%, সিকিমের কাছে প্রায় 81%, আসামে হচ্ছে 72.19%, মেঘালয় হচ্ছে 74.43%, অরুণাচল 65.38%। তাহলে এটাই হচ্ছে আমাদের বিভিন্ন নর্থ ইস্টার্ন স্টেটগুলোর লিটারেসি রেট। পরবর্তী প্রশ্ন কি বলছে? দ্য অনুশীলন সমিতি অ্যান্ড যুগান্তর ওয়্যার অ্যাসোসিয়েটেড উইথ হুইচ টাইপ অফ অ্যাক্টিভিটিস? অনুশীলন সমিতি এবং যুগান্তর কোন ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল? কনস্টিটিউশনাল রিফর্ম, রেভলিউশনারি অ্যাক্টিভিটি, নন ভায়োলেন্ট প্রোটেস্ট নাকি সোশ্যাল রিফর্ম? উত্তর হচ্ছে রেভলিউশনারি অ্যাক্টিভিটি। এনারা ছিলেন সশস্ত্র বিপ্লবী কার্যকলাপ। ঠিক আছে, যদি বলে যে এই যে সাংবিধানিক রিফর্ম, কনস্টিটিউশনাল রিফর্ম, এদের সঙ্গে কারা জড়িত ছিলেন? এদের সঙ্গে ছিলেন মডারেট বা নরমপন্থী লিডাররা কিন্তু এই সাংবিধানিক সংস্কারের সঙ্গে যুক্ত ছিলেন। নন ভায়োলেন্ট প্রোটেস্ট, এটা ঠিক মানে অহিংস প্রতিবাদটা সেইভাবে কেউ করেননি, কিন্তু যদি বলে যে যেটা বলছে বয়কট এবং স্বদেশী আন্দোলন, বয়কট প্লাস হচ্ছে রেজিস্ট্যান্স, অ্যাক্টিভ রেজিস্ট্যান্স, এটা কারা? এটা ছিলেন কংগ্রেসের এক্সট্রিমিস্ট লিডাররা বা চরমপন্থী নেতারা। চরমপন্থী নেতারা কিসে যুক্ত ছিলেন? না এনারা ছিলেন রেজিস্ট্যান্স, প্যাসিভ রেজিস্ট্যান্স, ঠিক আছে, সঙ্গে যুক্ত। এবার এই যে অনুশীলন সমিতি, এটা কত সালে প্রতিষ্ঠা হয়? না 1902 সালে এটা প্রতিষ্ঠা হয়। দেখি এর সবার সঙ্গে আমাদের কী কী ইনফরমেশান আছে। অনুশীলন সমিতি কত সালে প্রতিষ্ঠা হয়? 1902 সালে। 1902 সালে।
কে করেছিলেন? প্রমথনাথ মিত্র। প্রমথনাথ মিত্র, সতীশচন্দ্র বসু। সতীশচন্দ্র বসু। এবং এটা পরবর্তীকালে এই মানে অনুশীলন সমিতির মধ্য থেকেই অনুশীলন সমিতির মধ্য থেকেই আমাদের যুগান্তর দল বা যুগান্তর পত্রিকা চালু করেন। বারিন ঘোষ, অরবিন্দ ঘোষ প্রমুখ। কত সালে? 1905 সালে। আর একটা প্রশ্ন এখান থেকে আসে যে আমাদের ঢাকা অনুশীলন সমিতি, ঢাকা অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন? ঢাকা অনুশীলন সমিতির এটা কত সালে প্রতিষ্ঠা? এটা প্রতিষ্ঠা 1905 সালে। এবং কে কে করেন এটা? পুলিন বিহারী দাস। আচ্ছা, আমি একটা তথ্য ছোট্ট করে ভুল বলে ফেলেছি। এই যুগান্তর দলটা হবে 1906 সালে। 1906, 1905 নয়। সরি ফর মাই মিস্টেক। আমি এটা ঢাকা অনুশীলন সমিতি বলতে গিয়ে যুগান্তর দলটা বলে সালটা গুলিয়ে ফেলেছি। ঠিক আছে, তাহলে হবে যুগান্তর দল হবে 1906 সালে। যুগান্তর 1906 সালে আমাদের। তাহলে একবার প্রথম থেকে প্রথমে পুরোটা বলে নিই। অনুশীলন সমিতি এটা হচ্ছে 1902। ঢাকা অনুশীলন সমিতি 1905। আর এই অনুশীলন সমিতির মধ্য থেকে যুগান্তর দল এটা হচ্ছে তোমার 1906 সালে। ওকে, তাহলে এই গেল আমাদের প্রথম দিকের আমাদের কলকাতা এবং আমাদের বাংলাকে কেন্দ্র করে প্রধান দুটো দল। ঠিক আছে, এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। The three-age system for classification of prehistoric period was introduced by। প্রাগ ঐতিহাসিক পিরিয়ডের শ্রেণীবিন্যাসের জন্য থ্রি এজ সিস্টেমকে প্রবর্তন করেছিলেন ওয়ারেন হেসলার, রবার্ট থমসন, ক্রিশ্চিয়ান ইয়র্গেন থমসন নাকি জন মোর? উত্তর হচ্ছে ক্রিশ্চিয়ান জুর্গেন থমসন। ইনি কী করেছিলেন? ইনি থ্রি এজ সিস্টেম চালু করেছিলেন। এই থ্রি এজ সিস্টেম কী কী? না স্টোন এজ, ব্রোঞ্জ এজ এবং আয়রন এজ। যেখানে স্টোন এজের সময় প্রধান উপাদান কী ছিল? না স্টোন, উড এবং হাড়। ব্রোঞ্জের যুগে ব্রোঞ্জ, আর আয়রনের যুগে আয়রন অ্যান্ড স্টিল। ঠিক আছে, এবং এই স্টোন এজটা কি ক্যারেক্টারাইজড বাই কি? এই স্টোন এজকে তিন ভাগে ভাগ করা হয় আমাদের, প্যালিওলিথিক, মিজোলিথিক এবং নিওলিথিক। আর ব্রোঞ্জ যে কী হয়েছিল এখানে প্রথমে আরবানাইজেশন শুরু হয়েছিল এবং এখানে অর্গানাইজড এগ্রিকালচার এবং আরবানাইজেশন শুরু হয়েছিল ব্রোঞ্জ এজে। আয়রন এজে কি এখানে আরও অ্যাডভান্স টুল তৈরি হলো, এখানে উইপেন তৈরি হলো, এখানে কমপ্লেক্স সিভিলাইজেশনটা আরও ধীরে ধীরে কমপ্লেক্সিটির দিকে এগোতে থাকলো। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এখানে বোঝা গেল প্রশ্নটা। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। রাসলীলা symbolizes which classical dance based on the spiritual and eternal love of Radha and Krishna? রাসলীলা রাধা এবং কৃষ্ণের আধ্যাত্মিক এবং শাশ্বত প্রেমের গল্পের উপর ভিত্তি করে কোন ধ্রুপদী নৃত্যের প্রতীক? মণিপুরী, ছৌ, কুচিপুড়ি নাকি সত্রিয়? উত্তর হচ্ছে আমার মণিপুরী। এই মণিপুরী নাচ কোথায় দেখতে পাই আমরা? আমরা দেখতে পাই মণিপুরে। ঠিক আছে, আমরা ছাও কোথাও দেখতে পাই? ছাও আমরা কোথাও দেখতে পাই? এটা দেখতে পাই পুরুলিয়াতে, আমাদের উড়িষ্যার ময়ূরভঞ্জে,
আর ঝাড়খণ্ডের রাউরকেল্লাতে। রাউরকেল্লাতে এই 3 জায়গাতে আমরা ছৌ দেখতে পাই। কুচিপুড়ি কোথাকার? কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের। আর সত্রিয় কোথাকার? সত্রিয় আসামের নৃত্য। ঠিক আছে, এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। কি বলছে প্রশ্নতে কি আছে? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 প্রোভাইডেড ফর হাউ মেনি লিস্টস অফ ডিভিশনস অফ পাওয়ার বিটুইন দ্য ফেডারেশন অ্যান্ড প্রভিন্স। ভারত শাসন আইন 1935 অনুযায়ী কেন্দ্র এবং প্রদেশগুলোর মধ্যে ক্ষমতার বিভাজনের জন্য কয়টি তালিকা প্রদান করা হয়েছিল? 1, 4, 2 নাকি 3? একটি, চারটি, দুটি নাকি তিনটি? উত্তর হচ্ছে 3 লিস্ট। এই তিনটে যে লিস্ট, কি কি তিনটা লিস্ট? একটা হচ্ছে ফেডারেল লিস্ট, একটা হচ্ছে প্রভিন্সিয়াল লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, দেখো এখানে দেওয়া হয়, এখানে ফেডারেল লিস্টে কিসের জন্য ছিল? ফর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। প্রভিন্সিয়াল লিস্টে কিসের জন্য ছিল? প্রভিন্সিয়াল গভর্নমেন্টের জন্য, প্রাদেশিক সরকারের জন্য। এবং কনকারেন্ট লিস্ট হচ্ছে বোথ কেন্দ্র এবং প্রদেশ উভয়। ঠিক আছে, এবার কিন্তু এখানের এই তিনটে লিস্টে থাকলেও এদের মধ্যে যে রেসিডুয়ারি পাওয়ার, ঠিক আছে, রেসিডুয়ারি পাওয়ার এটা কিন্তু সম্পূর্ণরূপে গভর্নরের হাতেই, মানে ভাইসরয়ের হাতে দেওয়া ছিল। গভর্নর বলছি কেন, রেসিডুয়ারি পাওয়ার কার হাতে ন্যস্ত ছিল? না, এটা ছিল ভাইসরয়ের হাতে। রেসিডুয়ারি পাওয়ার ন্যস্ত ছিল কিন্তু ভাইসরয়ের হাতে। ঠিক আছে, আর এখানে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ আরেকটা স্পেশাল প্রভিশন নিয়ে আসা হয়েছিল। কি সেটা? সেটা হচ্ছে তোমার, এরা কি করে যে সেন্টারে ডায়ারকে অ্যাবলিশ করে দেয়। সরি, সেন্টারে নয়, সরি, এরা ডায়ারকেটা অ্যাবলিশ করে দেয় প্রভিন্সে, আর সেন্টারে নিয়ে আসে। অ্যাবলিশড ডায়ারকি অ্যাট প্রভিন্সেস। এরা কি করে? প্রভিন্সিয়াল অটোনমিকে এরা কিন্তু প্রেফার করে। ঠিক আছে, এবার তাহলে এটা গেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ ফেস্টিভ্যাল অফ নাগাল্যান্ড ইউজুয়ালি বিগেন্স অন 1 ডিসেম্বর এভরি ইয়ার। নাগাল্যান্ডের কোন উৎসব সাধারণত প্রতি বছর 1 ডিসেম্বর শুরু হয়? ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল, লোসুং ফেস্টিভ্যাল, বিহু ফেস্টিভ্যাল নাকি হর্নবিল ফেস্টিভ্যাল? উত্তর হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল। এই হর্নবিল ফেস্টিভ্যালটা নাগাল্যান্ডে প্রত্যেক বছর 1 ডিসেম্বরে শুরু হয়। দেখে নিতে হলে বাকি ফেস্টিভ্যালগুলো। ওয়াঙ্গালায় কোথাকার ফেস্টিভ্যাল? এ মেঘালয়ের একটি ফেস্টিভ্যাল, যেটা কি একটি হারভেস্ট ফেস্টিভ্যাল, এবং কারা পালন করে? না, গারো ট্রাইবরা পালন করে। লোসুং হচ্ছে সিকিমে, এটা হচ্ছে সিকিমিজ নিউ ইয়ার। এরা হচ্ছে সিকিমিজ নিউ ইয়ার, কারা পালন করে? ভুটিয়া এবং লেপচা ট্রাইবরা। বিহু হচ্ছে আসাম, এখানে 3 রকমের বিহু হয়, রোঙ্গালী বিহু, কোঙ্গালী বিহু এবং ভোগালী বিহু। ঠিক আছে, বিভিন্ন সময় সিজন অনুযায়ী বিভিন্ন রকম বিহুটা পালন করা হয়। ওকে, এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। রাগ লসবন্তী ওয়াজ কম্পোজড বাই হুম অ্যামং দ্য ফলোয়িং পার্সোনালিটিস। নিচের কোন ব্যক্তিত্ব রাগ লসবন্তী রচনা করেছিলেন? রনু মজুমদার, উস্তাদ আলী আকবর খান, তানসেন নাকি আমজাদ আলী খান? উত্তর হচ্ছে উস্তাদ আলী আকবর খান। উস্তাদ আলী আকবর খান ইনি কী করেছেন? রাগ লসবন্তীটা রচনা করেছেন। এবং ইনি কিসের বিখ্যাত এক্সপোনেন্ট? ইনি হচ্ছেন সারোদের বিখ্যাত এক্সপোনেন্ট। এবং ইনি কোন ঘরানা থেকে বিলং করতেন? না, মাইহার ঘরানা থেকে। মাইহার
ঘরানা থেকে কিন্তু ইনি বিলং করতেন। এই যে আমজাদ আলী খান, ইনি কিসের সঙ্গে জড়িত? ইনিও একজন বিখ্যাত শারদ প্লেয়ার। আর আমাদের রনু মজুমদার, ইনি কি করতেন? ইনি হচ্ছেন ফ্লুট, ইনি ফ্লুটের একজন বিখ্যাত এক্সপোনেন্ট। পরবর্তী প্রশ্ন কি বলছে? দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লেজিসলেটিভ কাউন্সিল অফ দ্য স্টেট ইজ ফিক্সড অ্যাট ড্যাশ অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। একটি অঙ্গরাজ্যের বিধান পরিষদের সর্বোচ্চ সদস্য সংখ্যা সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার মোট সদস্য সংখ্যার কত শতাংশ হিসাবে নির্ধারিত? 1/5, 1/3, 1/2 নাকি 1/4? উত্তর হচ্ছে 1/3। এবার দেখো এখানে কি হয়েছে, যে কোন প্রপোর্শনে এটা তোমার হচ্ছে বিভিন্ন যে স্টেট বিধানসভাতে কাজ করে না, লোকাল বডিজের 1/3%, বিধান পরিষদের এই বিধানসভার হচ্ছে 1/3%, গ্র্যাজুয়েটদের 1/12, টিচার্সদের 1/12, গভর্নর হচ্ছে 1/6। ঠিক আছে। এবং আর্টিকেল 100 অনুসারে কী বলছে না, এটা তোমার হচ্ছে ক্রিয়েশন অ্যান্ড অ্যাবলিশন অফ লেজিসলেটিভ কাউন্সিল ইন দ্য স্টেট। যেখানে কী বলছে, রাজ্য বিধান পরিষদ তৈরি বা বিলুপ্ত করে বিধান রয়েছে আর্টিকেল 169-এ, এবং 171-এ কী বলা আছে, যে কম্পোজিশন অ্যান্ড স্ট্রেংথ অফ দ্য কাউন্সিল, মানে বিধান পরিষদের গঠন এবং সদস্য সংখ্যা সংক্রান্ত সমস্ত তথ্য বলা আছে কোথায় না, আর্টিকেল 171-তে। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং পার্টস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনশনস অ্যাবাউট দ্য রিলেশনস বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট? ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক উল্লেখ করা হয়েছে? পার্ট 8, পার্ট 9, পার্ট 10 নাকি পার্ট 7? উত্তর হচ্ছে পার্ট 9। নবম অংশে বলা আছে সেন্টার এবং স্টেটের মধ্যে রিলেশন। এবার এই পার্ট 9 আরও দুটো চ্যাপ্টারে বিভক্ত। প্রথম চ্যাপ্টারে কি আছে না, এটা তোমার হচ্ছে লেজিসলেটিভ রিলেশনস, আইনগত সম্পর্ক 245 থেকে 255। আর চ্যাপ্টার 2তে কী আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন, যেখানে আছে 256 থেকে 263। তাহলে এই যে পার্ট 9কে এই পার্ট 9 কেন বলছি আমি, সরি পার্ট 11 হবে, দাঁড়াও, সরি পার্ট 11 হবে, পুরোটাই ভুল বলে ফেললাম। অ্যান্সার হবে পার্ট 11। পার্ট 11। এবার এই পার্ট 11 কটা চ্যাপ্টারে বিভক্ত না, দুটো চ্যাপ্টারে বিভক্ত। প্রথমে কি বলছে না, প্রথম চ্যাপ্টারে আছে লেজিসলেটিভ রিলেশনস, আর দ্বিতীয় চ্যাপ্টারে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন, যেখানে লেজিসলেটিভ রিলেশন সম্পর্কে বলছে 245 থেকে 255, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে 256 থেকে 263। ঠিক আছে, তাহলে বাকি পার্টগুলো দেখে নিই। পার্ট 8 কী বলছে, ইউনিয়ন টেরিটরি সম্পর্কে বলছে। পার্ট 10 কী বলছে, শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস বলছে। পার্ট 7-এ কী আছে, এটা বর্তমান রিপিল করা হয়েছে। ঠিক আছে, এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। স্টান্টেড গ্রোথ হুইচ ইজ কমন ইন চিলড্রেন গ্রোয়িং আপ ইন এক্সট্রিম পভার্টি ইজ এ শিওর সাইন অফ। চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা শিশুদের মধ্যে দেখা যায় এমন স্টান্টেড গ্রোথ বা খর্বাকৃতি বৃদ্ধি কিসের নিশ্চিত লক্ষণ? আন্ডার নিউট্রিশন, ল্যাক অফ ক্লোথিং, ল্যাক অফ হাউজিং নাকি স্লিপ ডিপ্রাইভেশন? অপুষ্টি, পোশাকের অভাব, বাসস্থানের অভাব নাকি ঘুমের অভাব? যে স্টান্টেড খর্বাকৃতি বৃদ্ধি কিসের কারণে হতে পারে? অবশ্যই আন্ডার নিউট্রিশন, অপুষ্টির জন্য। বাকি নিশ্চয়ই পোশাকের অভাবের জন্য নিশ্চয়ই তার বৃদ্ধি পাওয়াটা কমে যাবে না, বা বাসস্থানের অভাবের জন্য তার বৃদ্ধি পাওয়াটা কমে যাবে না। তাহলে বৃদ্ধি পাওয়া কমবে অবশ্যই কিসের জন্য? যে আন্ডার নিউট্রিশনের জন্য। এবারে দেখো এই যে স্টান্টিং গ্রোথ, এটা কি বলছে না, লো হাইট ফর এজ, মানে আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে যদি আমাদের দেহের বৃদ্ধিটা কমে যায়, মানে বয়স বাড়ার সাথে সাথে আমাদের দেহের বৃদ্ধি হচ্ছে না, তাহলে সেটাকে বলবো আমরা শান্টিং বা খর্বাকৃতি গ্রোথ। এটা কী হয়, যে ক্রনিক আন্ডার নিউট্রিশন, দীর্ঘমেয়াদী অপুষ্টিদের মধ্যে থাকলে কিন্তু শিশুদের মধ্যে এই লক্ষণটা দেখা যায়। ওয়েস্টিং বা কৃষকায়, এটা কি হয়, লো ওয়েট ফর হাইট, উচ্চতার সাপেক্ষে হাইট কম। এটা হচ্ছে অ্যাকিউট আন্ডার নিউট্রিশন, তীব্র বা তাৎক্ষণিক অপুষ্টি। আন্ডার ওয়েট, এটা হচ্ছে লো ওয়েট ফর এজ, এটা হচ্ছে কম্পোজিট অফ শান্টিং অ্যান্ড ওয়েস্টিং, মানে আন্ডার ওয়েট হচ্ছে শান্টিংও থাকবে আবার ওয়েস্টিংও থাকবে। আর মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হচ্ছে ল্যাক অফ ভিটামিনস বা মিনারেলস, এটা নোন অ্যাজ হিডেন হাঙ্গার বা লুকানো ক্ষুধা নামে এটা পরিচিত। এবং এখানে বিভিন্ন
ভিটামিনস বা বিভিন্ন মিনারেলসের অভাবে তাদের বিভিন্ন রকম রোগ দেখা দিতে পারে। ঠিক, এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সার্ভিস অফ মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন? নিচের কোনটি ক্ষুদ্র ঋণ দানকারী সংস্থা বা মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনের পরিষেবা নয়? মাইক্রো ইন্স্যুরেন্স, মাইক্রো লোন, মাইক্রো সেভিং নাকি মাইক্রো ডিপোজিট? উত্তর হচ্ছে আমাদের মাইক্রো ডিপোজিট বা ক্ষুদ্র আমানত। এটা কিন্তু আমাদের মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনের কাজ নয়। দেখো মাইক্রো লোন কী করে, এটা হচ্ছে কি স্মল কোল্যাটারাল ফ্রি লোনস ফর ইনকাম জেনারেশনস। এটা মানে মূলত কৃষিক্ষেত্রে বা সেই ধরনের কোনো একটা জায়গাতে স্মল কোল্যাটারাল ফ্রি লোনস দেওয়া হয়। মাইক্রো সেভিং হচ্ছে কি, এখানে হচ্ছে ফ্যাসিলিটেটিং স্মল সেভিং থ্রু ব্যাঙ্কস। মাইক্রো ইন্স্যুরেন্স কি, লো প্রিমিয়াম ইন্স্যুরেন্স ফর লাইফ, হেলথ অ্যান্ড ক্রপস। আর মাইক্রো ডিপোজিট কি, অ্যাকসেপ্টিং ফিক্সড অর রেকারিং ডিপোজিট ফ্রম দ্য পাবলিক। পরবর্তী প্রশ্নে কি আছে, হোয়েন ডিড বিন্দুসার অ্যাসেন্ড দ্য মৌর্যান থ্রোন? বিন্দুসার কত খ্রিস্টাব্দে মৌর্য সিংহাসনে আরোহ করেন? 321 খ্রিস্টপূর্বাব্দ, 299 খ্রিস্টপূর্বাব্দ, 297 খ্রিস্টপূর্বাব্দ নাকি 301 খ্রিস্টপূর্বাব্দ? উত্তর হচ্ছে 297 খ্রিস্টপূর্বাব্দ। এই যে বিন্দুসার, ইনি কার পুত্র? ইনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। ঠিক আছে। ইনি একটি বিশেষ ইনি নামে পরিচিত, মানে একটা বিশেষ অমিত্রঘাত নামে ইনি পরিচিত। অমিত্রঘাত বা অমিত্র ছেতা নামে ইনি পরিচিত। ঠিক আছে, এবং ইনি কি করেছিলেন, ইনি হি ইজ এ ফলোয়ার অফ অজীবিক ধর্মের কিন্তু ইনি ফলোয়ার ছিলেন, ফলোয়ার অফ আজীবিকা সেক্ট। তাহলে আজকের প্রশ্ন এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ। যদি আমার লেকচারগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন দাবাতে ভুলবে না। আর অবশ্যই যে বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।